লক্ষণগুলো আছে তার সুন্দরভাবে একটা ডিসক্রিপটিভ বর্ণনামূলক বর্ণনা এখানে দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। তো এগুলো আমরা খুব ভালো করে পড়বো। আর একই সাথে আমাদের আরেকটা ম্যাথমেটিক্যাল যেটা প্রায়ই আপনারা পড়বেন, সেটা হচ্ছে কেন্টের ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, আর বর্তমান সময়ের ভিতর কাছে যা আছে সব পড়বেন। তো আসেন আমরা চায়না শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, দেখতেছি। আচ্ছা, তো চায়না হলো মানে বর্ল্যান্ডের কথায় যে চায়না ইজ আওয়ার মোস্ট নেগলেক্টেড ডাইজেস্টিভ মেডিসিন। তো সম্ভবত ওনার সময় চায়নাটা কম ব্যবহার হইতো ওইখানে, এবং উনি বলতেছেন চায়নাকে আমরা খুব বেশি নেগলেক্ট করি, খুব বেশি অবহেলা করি, অবহেলিত একটা মেডিসিন, এই ডাইজেশনের ক্ষেত্রে খুবই অবহেলা করি। ফর্মালি ইট ওয়াজ ইউজড এক্সটেন্সিভলি, বলছে আগের যুগে এটা খুব বেশি ইউজ হতো, ব্যাপকভাবে চায়না ওষুধটা ব্যবহার হতো, বাট ফর সাম রিজন, কিন্তু কিছু কারণে ইট হ্যাজ ফলেন ইনটু ডিস ইউজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এটার কিছুটা ডিস ইউজ হয়, মানে অপব্যবহারই হয়। ওয়ান হার্ডলি ইভার সিজ ইট প্রেসক্রাইব, আমরা কদাচিৎ দেখি যে এটা প্রেসক্রাইব করা হয়, হুইচ ইজ এ গ্রেট পেটে, এটা খুবই দুঃখজনক বিষয়। It would seem that this is because we have all come to look on China as a medicine which is prescribed merely for the result of loss of fluid or prolonged illness. এটার একটা কারণ হলো আমরা চায়না ওষুধটাকে কিভাবে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চায়নাকে আমরা মনে করি যে শরীর থেকে কোনো ফ্লুইড বেরিয়ে গেছে, তার ফলে তার রেজাল্ট, তার শরীর থেকে ফ্লুইড বেড়ে যাওয়ার কারণে শরীরে যে অসুস্থতা দেখা দিচ্ছে সেইটা পূরণ করার জন্য চায়না ব্যবহার করতে হবে, অথবা দীর্ঘদিন কেউ অসুস্থ ছিল এখন শরীরটা দুর্বল হয়ে গেছে, সেই দুর্বলতা দূর করার জন্য চায়না ব্যবহার করতে হবে। এই ধরনের একটা দৃষ্টি আমাদের চায়নার উপর, এই ধরনের একটা মনোভাব আমরা চায়নার সম্পর্কে মানে চায়নার সম্পর্কে এই ধরনের আমাদের একটা মনোভাব গড়ে উঠেছে। We look on it as a general pick-me-up instead of considering it on its merits and prescribing it for the condition which it fits. তাহলে এটা শুধুই আমাদের এমনভাবে মনে করে এটা একটা জেনারেল টনিকের মতো, আমাদের শরীরটাকে চাঙ্গা করে। পিক মি আপ মানে শরীরকে এই যে দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পরে বা শরীর থেকে কোনো ভাইটাল ফ্লুইড বের হয়ে যাওয়ার পরে শরীরটা যে দুর্বল হয়ে পড়ছে, সেই দুর্বল অবস্থাটা থেকে এটা আমাদের শরীরকে চাঙ্গা করে তোলে, টনিক হিসেবে কাজ করে। এইভাবে আমরা চায়না ওষুধটাকে বিবেচনা করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি খুবই ভুল, কারণ এই ওষুধের অনেক মেরিটস আছে, অনেক সিমটম আছে যেটার উপর ভিত্তি করে আমরা এই ওষুধটা প্রেসক্রাইব করতে পারি। তবে যেখানেই প্রেসক্রাইব করবো সেখানে এই ওষুধের লক্ষণ মিলতে হবে, এই ওষুধটা ফিট হইতে হবে। তো যেখানে এই ওষুধটা মিলবে লক্ষণ অনুযায়ী যেখানে দিতে পারবো, সেখানে এটার যে অনেক সুফল এটা বয়ে আনতে পারে সেটা তখন আমরা দেখতে পাবো। শুধুমাত্র দীর্ঘদিন কেউ অসুস্থ ছিল, তারপর দুর্বল হয়ে গেছে, তার জন্য চায়না দিব দুর্বলতা কাটানোর জন্য, অথবা শরীরে কোনো ফ্লুইড বেড়ে গেছে সেখানে চায়না দিব দুর্বলতা কাটার জন্য, শুধু এই মনোভাব, এই দৃষ্টিভঙ্গি যেন আমরা চায়নার উপরে না রাখি। যদিও এই ফ্লুইড লস এটা চায়না ব্যবহার অন্যতম একটা কারণ, বা দীর্ঘদিন অসুস্থতা বিশেষ করে ডিজে ভোগার কারণে শরীর দুর্বল হলে সেখানেও চায়নার ব্যবহার হয়, এটা ঠিক আছে, কিন্তু চায়না সবসময় আমরা তাদের সেই লক্ষণ, হোমিওপ্যাথিক যে চিরন্তন যে সূত্র, লক্ষণ মিলাইয়া রোগীর সাথে লক্ষণ, রোগীর লক্ষণের সাথে এই চায়না ওষুধের লক্ষণ যেখানে মিল হবে সেখানে আমরা দেখতে পাবো এসবটা অনেক বেশি উপকার বয়ে আনে। And there are some very definite indication for China in digestive disturbance. পেটের যে রোগগুলো আছে, হজম সংক্রান্ত যে বিশৃঙ্খলা আছে, সেখানে চায়নার সুস্পষ্ট কিছু লক্ষণ আছে, সেগুলো ধরেই আমরা চায়না ব্যবহার করব। The condition in which you will require it, যে অবস্থার ক্ষেত্রে চায়নাটা দরকার হয়, যে কন্ডিশনে চায়না ওষুধের দরকার হয় সেটা হলো অ্যাটনিক ডিসপেপসিয়া। অ্যাটনিক ডিসপেপসিয়া আমরা এর আগেও কয়েকটা ওষুধের মধ্যে পড়েছে শব্দটা। অ্যাটনিক মানে যেখানে নির্জীবতা থাকে, মানে সক্রিয়তা থাকে না,
এই যে হজমকারী যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা সেগুলার মধ্যে আমরা টোনের অভাব দেখতে পাই, নিষ্ক্রিয়তা। ধরেন স্টোমাকে খাওয়ার পরে কি হয়, স্টোমাকের সংকোচন প্রসারণ হয়, এই ক্ষেত্রে দেখা যায় স্টোমাকের সেই সংকোচন প্রসারণের ক্রিয়াটা থাকে না, মন্থরতা থাকে রোগীর। তো এই এই যে নির্জীবতার কারণে রোগীদের মধ্যে যে ধরনের বদ হজম হয়, অজীর্ণতা দেখা দেয়, সেখানে চায়না অন্যতম একটা মেডিসিন অ্যাসোসিয়েটেড উইথ এ গুড ডিল অফ ইন্টেস্টিনাল ডিস্টারবেন্স। এর সাথে অন্ত্রের অন্ত্রের যে বিশৃঙ্খলা তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। প্রবাবলি অ্যামাউন্টিং টু এ ডেফিনিট কোলাইটিস। এমন কিছু কিছু রোগীর ক্ষেত্রে, চায়না রোগীর ক্ষেত্রে ওই কোলন যে আছে না, কোলনের মধ্যেও প্রদাহ থাকে। It is also indicated in the chronic dyspepsia associated with definite hepatic disturbance. এটা এগুলো ছাড়াও পুরাতন বদহজমের রোগীদের জন্য এই ওষুধটা নির্বাচিত হয়, যেখানে রোগীর হ্যাপাটিক ডিস্টারবেন্স থাকে, লিভারের বিশৃঙ্খলা থাকে, which may go on to the formation of actual gallstone. এই হ্যাপাটিক বিশৃঙ্খলার কারণে আমরা রোগীদের মধ্যে সত্যিকার এই যে পিত্ত থলিতে যে পাথর হয়, সেই পিত্ত পাথর ফরমেট হতে দেখি। No matter what the type of lesson for which they are suffering, these patients always have the most intense flatulence. তো এটা কোনো ব্যাপার না যে রোগী কোন ধরনের রোগে আক্রান্ত, কোন ধরনের লেসন তার মধ্যে, কি যার শুধু প্রদাহ আছে নাকি তার এই কোথাও কোনো আলসার আছে, যে ধরনের লেসনই হোক, সমস্যা তার যে ধরনেরই হোক না কেন, পেশেন্টের মধ্যে সবসময় যেটা থাকবে, ইন্টেন্স ফ্ল্যাটুলেন্স থাকবে, তার পেটটা অনেক বেশি, পেটে বায়ু জমে পেট ফাঁপা ধরে থাকবে। তো চায়না কোন ধরনের রোগীর জন্য প্রযোজ্য? একটা হলে যারা অ্যাটনিক ডিসপেপসিয়াতে ভোগে, যাদের পরিপাকতন্ত্রের নির্জীবতা দেখি, যার কারণে তারা বদ হজমে ভোগে, এবং একই সাথে তাদের যে অন্ত্র আছে, এটা তো পাকস্থলীর ব্যাপার, আরেকটা এদিকে যে অন্ত্র আছে ইন্টেস্টাইন, সেইখানেরও অনেক ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাই, কোলাইটিস পর্যন্ত আমরা দেখি। তো ক্রনিক ডিসপেপসিয়ার মধ্যে আমরা দেখি রোগীর এই এই লিভারেরও বিশৃঙ্খলা থাকে, এবং প্রায় দেখা যায় এদের রোগীর মধ্যে কি হয়, পিত্ত পাথর হয়। তো তাদের সমস্যা যে ধরনেরই হোক না কেন, এইখানে প্রত্যেকটা রোগী যে সমস্যায় ভোগে সেটা হলো তীব্র পেট ফাঁপা হয়, তাদের পেটে অনেক বেশি গ্যাস জমে, পেটটা ফুলে যায়, পেট ফাঁপা ধরে। দে সিম টু ম্যানুফ্যাকচার গ্যাস। দেখে মনে হয় তাদের পেটের মধ্যে জানি গ্যাসের ফ্যাক্টরি আছে। দে সিম টু ম্যানুফ্যাকচার গ্যাস and the outstanding characteristic is that they seem to be able to bring it up in any amount. এবং পেটে তো গ্যাসের খনি আছে, তার দেখে মনে হয় যে যে সে মনে পেট থেকে যে কোনো পরিমাণে গ্যাস বের করতে পারবে। Watching these cases, it is clear that many of them are air swallowers. দেখে মনে হয় এদেরকে যে এদের অনেকে অনেক বাতাস যেন খায়, and it is not really a fermentation. অনেকের পেটের মধ্যে যেরকম খাদ্যদ্রব্যের যে গাজন হয়, যার ফলে যে এক ধরনের গ্যাস তৈরি হয়, সেই রকম না, মনে হয় যে রোগী অনেক বেশি বাতাসই খেয়ে ফেলে, খাওয়ার সাথে অনেক, অ্যাকচুয়ালি আমরা যে খাবার খাই, খাওয়ার সাথে কিন্তু অনেক বাতাস আমাদের পেটের ভিতরে ঢোকে। তো চায়না রোগীরা যতটা না ফার্মেন্টেশনের কারণে গ্যাস হয়, তাদের মনে হয় তারা অনেক বেশি এয়ার খায়। They are usually constantly uncomfortable that they are swallowing air all the time and blowing themselves out. They are so constantly, তারা এত বেশি অস্বস্তিতে ভোগে যে that they are swallowing air all the time, সবসময় গ্যাস পেটের ভিতরে টেনে নেয় এবং তারপরে blowing themselves out, এবং সেটাকে বের করে দেয়। অনেকে আছে না, আমরা গ্যাস টেনে নেই এরকম করে, যে আমি নিজেই টানতে পারি, পেটের ভিতরে গ্যাস বাতাস টেনে নিলাম আবার বের করে দিলাম। এই জিনিসটা চায়না রোগীরা প্রায় করে। দে ব্রিং আপ এ গ্রেট ডিল, তারা প্রচুর পরিমাণে বের করে, স্টার্ট সোলিং, আবার গ্যাস খায়, অ্যান্ড এগেইন ব্লু দ্যামসেল আউট, আবার সেটাকে বের করে দেয়।
জিনিসটা বুঝতে পারছেন আপনারা? বুঝতে স্যার পারছেন? দেখালে ভালো হতো হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার অনেকে দেখালে আছে না ভালো হতো। পেটের গ্যাস বের করার জন্য কি করে, গ্যাস টাইনে নেয় স্টোমাকের মধ্যে। আচ্ছা, আপনার মনে হয় দেখেন নাই তাহলে। হ্যাঁ, ওই ঢাকা আইসা পড়েন দেখাইতে আমরা আব্দুল্লাহ রহিম আব্দুল্লাহ আচ্ছা কি জানেন মামুন। আচ্ছা ঠিক আছে। তো চায়না রোগীরা এই জিনিসটা করে, তারা কনস্ট্যান্টলি, যেহেতু তারা খুব অস্বস্তি অনুভব করে, তখন তারা সোলিং এর প্যাডের মধ্যে গ্যাস টেনে নেয় and ব্লোয়িং, এবং সেটাকে জোর করে বের করে দেয় ক্যান্সার। দে ব্রিং আপ এ গ্রেট ডিল, স্টার্ট সোলিং again ব্লু themselves out। আচ্ছা, মেন্টালি এবার আসেন চায়নার মানসিক অবস্থা কি বলছে। মেন্টালি চায়না পেশেন্ট আর ইন্টারেস্টিং, মানসিক দিক দিয়ে এই রোগীরা অনেক বেশি চমকপ্রদ, ইন্টারেস্টিং। দে আর অলওয়েজ ডিপ্রেসড। তো মানসিক লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে তারা সবসময় কি থাকে, মনমরা হয়ে থাকে, ডিপ্রেস থাকে, ভেরি ডিসকারেজড, ভগ্নোৎসাহ, মানে কোনো উৎসাহ থাকে না। অ্যান্ড দে হ্যাভ এ হরিবল সেন্স অফ ফ্রাস্ট্রেশন, মানে খুবই 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 তারা ফ্রাস্ট্রেশনে ভোগে, হতাশ হয়ে পড়ে একদম। Very often you get the history of severe illness as the onset of the trouble। অনেক সময় আপনি যদি হিস্ট্রি নিয়ে দেখেন, এই যে রোগী একদম ডিপ্রেসড হয়ে পড়ছে, একদম তার মধ্যে উৎসাহ উদ্দীপনা একদম মোটেই নেই, খুব বেশি ফ্রাস্ট্রেশনে তারা ভুগতেছে, এর কারণ হিসেবে যদি দেখেন যে এরা হিস্ট্রি দিবে যে তারা কোনো সিভিয়ার কোনো অসুস্থতায় ভুগতেছিল, মারাত্মক কোনো অসুস্থতায় ভুগতেছিল, এবং ওই অসুস্থতার পরের থেকে তাদের এই যে ডিপ্রেসড অবস্থা, তাদের যে ডিসকারেজড অবস্থা, তাদের যে ফ্রাস্ট্রেশন, এগুলো শুরুই হয়েছে কোনো সিভিয়ার ইলনেসে ভোগার পরের থেকে। অ্যাজ দ্য রেজাল্ট অফ হুইচ দে বিকাম ইরিটেবল, এর ফলে কি হয়, তারা খিটখিটে স্বভাবের হয়ে পড়ে। ডেভেলপ এ জেনারেল হাইপারস্থেশিয়া, তাদের মধ্যে একটা সার্বিকভাবে একটা হাইপারস্থেশিয়া, মানে চরম সংবেদনশীলতা, মানে সহ্য করতে পারে না, এরকম তৈরি হয়। হাইপারস্থেশিয়া কিসে কিসে তৈরি হয়, দিয়ে আর সেন্সিটিভ টু এভরিথিং, সকল বিষয়ের প্রতি সংবেদনশীল হয়ে পড়ে। সেন্সিটিভ টু নয়েজ, একটু শব্দ গোলমাল একটা সহ্য করতে পারে না। সেন্সিটিভ টু টাচ, স্পর্শ সহ্য করতে পারে না। অর্ডারস অফ এনি কাইন্ড, কোনো ধরনের গন্ধই তাদের আর সহ্য হয় না। and very often developed a peculiar hyperesthesia, অনেক সময় তাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের এই সংবেদনশীলতা ডেভেলপ করে টু টেস্ট, এই স্বাদের প্রতি। তো শব্দের প্রতি তাদের হাইপারস্থেশিয়া আছে, মানে সংবেদনশীলতা আছে। স্পর্শের প্রতি সংবেদনশীলতা আছে, ঘ্রাণের প্রতি সংবেদনশীলতা আছে। আবার মুখের স্বাদের বেলায় একটা অদ্ভুত ধরনের সংবেদনশীলতা তাদের মধ্যে বিকাশ লাভ করে। দিস ইজ রেদার ইন্টারেস্টিং বিকজ, এটা বরং অনেকটা কি বলে ইন্টারেস্টিং বিষয়, কারণ in spite of their extremely acute sense of taste, quite a number of China patients develop a craving for all sorts of highly tasting food, pungent, spicy thing in order to tickle their appetite। এই যে তাদের সংবেদনশীলতা, শব্দের প্রতি সংবেদনশীলতা, স্পর্শের প্রতি, টাচ করলে সেটার প্রতি সংবেদনশীল, তারপরে এসে আপনার যে কোনো ধরনের গন্ধের প্রতি সংবেদনশীল, কিন্তু এই সংবেদনশীলতা তাদের এই রুচির, এই যে মুখের স্বাদের প্রতি হয়। কিন্তু এইখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা কি, এই যে তাদের মুখের মধ্যে তীব্র সেন্স থাকে, স্বাদের তীব্র সেন্স থাকে, তারপরেও দেখা যায় বেশ কিছু চায়নার রোগী তারা যে কোনো ধরেন এই এই যে কোনো স্বাদের প্রতি সংবেদনশীল, একটু মিষ্টি বা একটু কড়া কিছু হইলেও তার মুখের মধ্যে অনেক খারাপ লাগে, কিন্তু তারপরেও অনেক রোগী দেখা যায় ওই ধরনের কটু স্বাদযুক্ত খাবারই খেতে চায়, ঝাল খাইতে চায়, বেশি মশলাদার খাবার খাইতে চায়, এবং এগুলো দিয়ে তাদের কি করতে পারে, টিকল দেয়ার অ্যাপারেট, তাদের অ্যাপারেট রুচিটাকে কি করতে চায়, রুচির উদ্রেক করতে চায়, রুচিটাকে একটা সুরসুরে নিয়ে দেয়, মানে যাতে রুচি বেড়ে যায়, তাদের মুখের স্বাদ আনার জন্য, মুখের রুচি বাড়ানোর জন্য অনেক চায়না রোগীরা দেখা যায় এই ঝাল ঝাল জিনিস, স্পাইসেস জিনিস, এগুলা খাওয়ার প্রতি তাদের আকাঙ্ক্ষা বাড়ে। তাহলে
যে কোনো জিনিসের প্রতি সংবেদনশীল হলে সেই জিনিসটা তারা চাবে না, যেন স্পর্শের প্রতি সংবেদনশীল, স্পর্শ করা সহ্য করতে পারে না। বিভিন্ন গ্রানের প্রতি সংবেদনশীল, কোনো কিছু গ্রানে তাদের সহ্য হয় না। গোলমালের প্রতি সংবেদনশীল, কোনো ধরনের শব্দ, কথাবার্তা এগুলো তাদের পছন্দ হবে না। স্বাদ, বিভিন্ন এই যে মুখের স্বাদের প্রতি সংবেদনশীল হইতো, কোনো কড়া স্বাদই তারা নিতে পারে না মুখে। কিন্তু তারপরেও দেখা যায় অনেক চায়না যোগীরাই ওই যেগুলো বেশি কটু স্বাদযুক্ত, কড়া স্বাদযুক্ত এই ধরনের জিনিসই খাইতে চায়, যেরকম অনেক ঝাল ঝাল জিনিস খেতে চায়, অনেক মশলাদার জিনিস খেতে চায়। এগুলো এগুলো খাওয়ার মাধ্যমে তারা কি করে, তাদের রুচির উদ্রেক করে, রুচি বাড়ায়। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। জি, না বুঝতে পারলে বলবেন। আচ্ছা, অল চায়না পেশেন্ট আর ইন্টেন্সলি সিলি। চায়না রোগীরা অত্যধিক শীতকাতর, অত্যধিক শীতকাতর, অত্যধিক শীতকাতর, ভেরি সেন্সিটিভ টু কোল্ড, ড্রাউটস অ্যান্ড ওয়ান্ট টু বি ওয়ার্মলি কভার আপ অল দ্য টাইম। চায়না রোগীরা অনেক বেশি শীতকাতর এবং তারা ঠান্ডা বাতাসের প্রতি খুব বেশি সেন্সিটিভ, ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না এবং সবসময় তারা কি হয়, কভার আপ থাকতে চায়, যে গায়ে জামা কাপড় পরে শরীরটাকে সবসময় গরম রাখতে চায়, তাহলে গরম কাপড় দিয়ে তারা আবৃত থাকে। চায়না রোগী শীতকাতর, ঠান্ডা মোটেই সহ্য করতে পারে না, ঠান্ডা বাতাস সহ্যই করতে পারে না, সবসময় গরম কাপড় দিয়ে শরীর আবৃত করে রাখে। টু দিস সিমটম অফ জেনারেল চিলিনেস you can add a China peculiarity. The patient complain of intense coldness in the stomach. তো এই পেশেন্ট তো আমরা সার্বিকভাবে জানি খুব বেশি শীতার্ত থাকে, শীত সহ্য হয় না তাদের। এর সাথে আপনি আরেকটা চায়নার পিকুলারিটি, অদ্ভুত ধরনের লক্ষণ আপনি যোগ করতে পারেন। সেটা কি, পেটের এই যে সার্বিকভাবে যে শীত অনুভব করে, একই সাথে তাদের যে পাকস্থলীতেও সে অত্যাধিক ঠান্ডা অনুভব করে। তাদের পেটের মধ্যে খাদ্যথলির মধ্যে তারা খুবই বেশি ঠান্ডা অনুভব করে এবং রোগীরা এই কথা আপনাকে এসে কমপ্লেন করবে, রোগী এই কথা উল্লেখ করবে। এমনিতে শীত বেশি, ঠান্ডা বাতাস সহ্য হয় না, সবসময় গরম কাপড় পরে থাকতে চায়। এই সার্বদেহিক তার যে শীতকাতরতা, এর সাথে আমরা আরেকটা অদ্ভুত জিনিস চায়না রোগীদের মধ্যে দেখতে পাই, সেটা হলো তার শীতের কাতরতা শুধু সার্বিকভাবেই না, তাদের স্টোমাকটাও যেন অনেক বেশি শীতল, ওখানে সে খুব শীতলতা অনুভব করে। বুঝতে পারছেন? আমি কিন্তু এখানে আপনাদের সাথে শুধু এমনি আসি নাই, আপনারা কথা শুনতেছেন কিনা সেটাও আমি শুনবো। হ্যাঁ, আব্দুল্লাহ মামুন কি বলছি লাস্টে, বলেন তো দেখি মনোযোগ কোন দিকে? আর চায়না রোগীর কথা বলতেছেন, চায়না রোগীদের মানে সবচেয়ে তারা গ্রেট লেভেলের চিলি পেশেন্ট এবং এদের পেটের যে তারা স্টোমাকে সবসময় ঠান্ডা বোধ করে বেশিরভাগ। আর তারা কভারিং নিয়ে থাকতে পছন্দ করে সবসময়, মানে তার পুরাটা গাকে ঢেকে রাখতে পছন্দ করে, খুব চিলি পেশেন্ট আর কি। আর তাদের ঠান্ডা বোধটা বেশিরভাগই পেটে বেশি অনুভূত হয়। আচ্ছা, সর্বদেহী অনুভব হয়, তবে পিকুলারিটি সেটা হলো ঠান্ডা বোধটা তার পেটের ভিতরেও থাকে। তো ডাক্তার আরিফ রাব্বানি ভাই, আপনি বলেন তো চায়নার যে সংবেদনশীলতা, হাইপারস্থেসিয়া আমরা দেখতে পাচ্ছি, কি কি বিষয়ে সংবেদনশীল? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পাওয়া গেছে সাইকিয়াট্রিস্টের মধ্যে শব্দ, স্পর্শ, গন্ধ এবং লাস্ট পর্যায়ে খাবারের টেস্টেও পিকুলারিটি দেখা যায়, যে সংবেদনশীলতা যে অবস্থাটা সেটা পাওয়া যায়। জি, খাবারের স্বাদের প্রতি কি পিকুলারিটি দেখি আমরা? স্যার ওই সময় আমি ট্রেনে আছি তো স্যার, ওই সময় একটু আমি ক্লিয়ার শুনতে পারিনি। আচ্ছা, কেউ হেল্প করবেন আর রাব্বানি ভাইকে? স্যার আসসালামু আলাইকুম। বলেন। এদের এই যে খাবারের ব্যাপারে যে কথাটা বললেন স্যার, যে মানে এদের মানে এই যে খাবারের মধ্যে খাবারের মধ্যে আরে কি বলে বলতেছি স্যার, মানে এরা খাবারের মধ্যে খাবারের গানের প্রতি সংবেদনশীল, কিন্তু এরা ঝাল খেতে চায় স্যার। এরা ঝাল এবং একটু মশলাদার খাবারগুলা খেয়ে এদের রুচিটা ফিরিয়ে আনতে চায় স্যার, এদের রুচি যে জি জি, থাকে এটা ফিরিয়ে আনতে চায়।
তাদের সংবেদনশীলতা দেখতে পাচ্ছি, তারা কোনো ধরনের শব্দ সহ্য করতে পারে না, তাই না? সেন্সিটিভ টু নয়েজ। তারপরে দেখতে পেয়েছি কোনো ধরনের গন্ধ সহ্য করতে পারে না, সেন্সিটিভ টু অর্ডারস অফ এনি কাইন্ড। তারপর দেখছি তারা স্পর্শ সহ্য করতে পারে না। আমরা একটা জিনিস জানি, চায়না রোগীদের আস্তে করে স্পর্শ করলে কি হয়? ব্যথা বাইরে যায়। জোরে স্পর্শ করলে অবশ্য ব্যথা কমে। তো তবে যাই হোক, চায়না রোগীরা স্পর্শ সহ্য করতে পারে না। আর দেখতে পাইছিলাম মুখের স্বাদের বেলায়ও তাদের হাইপারস্থেসিয়া আছে। মুখে সেইখানে আমরা এই সংবেদনশীলতার পরেও দেখতে পাই রোগীরা একটুকু স্বাদযুক্ত খাবারই খেতে চায়। এই যেরকম মশলাদার খাবার, ঝাল জিনিস খাবার এগুলা খেতে চায়। এর মাধ্যমে তাদের রুচিটাকে তারা আরো বাড়ায় নেয়। তো আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব, আসলে এখানে আমরা আছি সবাই একসাথে পড়তেছি, ঠিক আছে, কিন্তু আমরা মনোযোগ দিয়ে অনেক সময় শুনি কিনা আমি সেই জন্য আপনাদের মাঝে মাঝে জিজ্ঞেস করি। তো জি অবশ্যই স্যার। জি, এই যে আপনার একটা ল্যাগ থেকে যাইতো, এখন তো বুঝলেন যে ওই জিনিসটা। আচ্ছা, এবার আসি চায়নার জিহ্বা। হ্যাঁ, এই যে পেটের সমস্যার ক্ষেত্রে জিহ্বার লক্ষণ গুরুত্বপূর্ণ। শুধু পেটের সমস্যা না, যে কোনো একটা ওষুধ সিলেকশন করার ক্ষেত্রে আমরা জিহ্বাটার বৈশিষ্ট্যটা আমরা দেখি। অনেক সময় জিহ্বার বৈশিষ্ট্য দেখেই আমরা একটা ওষুধের দিকে আমাদের মনোযোগ আকর্ষিত হয়। যেরকম ধর মার্কসেলের জিহ্বা দেখলে আমরা বুঝতে পারি এই রোগী মার্কসেল হতে পারে, ঠিক আছে। মার্কসেলের জিহ্বার সাথে হাইড্রাস্টিসের জিহ্বার একটা ইয়া বলছিলাম, মনে আছে আপনার কারো? চিলোডোনিয়াম স্যার। হাইড্রাস্টিসের কথা বলিনি না? এখানে বলা হয়নি স্যার, বাট গ্রুপে বলছিলেন স্যার। আর যাই হোক, তো চেলিডোনিয়ামের জিহ্বাটা কেমন? সুচালো থাকে স্যার। হ্যাঁ, দাঁতের সাব দুইটার মধ্যে মার্কসলের মতো থাকে, মার্কসলের মতে, তবে সুজাল ওইটাই পার্থক্য। জি 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 জি, ওই যে যেটা বলছিল ইনডেন্টেড, হ্যাঁ, জিহ্বার মধ্যে দাঁতের ছাপ থাকে। এটা দেখেন চেলিডোনিয়াম ওষুধ ফার্স্ট গ্রেডে দেখা যাচ্ছে, চেলিডোনিয়াম ওষুধ ফার্স্ট গ্রেডে। আমার মার্কসেলও আছে, কিন্তু মার্কসেলের জিহ্বাটা থাকে ফ্লেভি, হ্যাঁ, আর এটার জিহ্বা থাকে, চেলিডোনিয়াম জিহ্বা থাকে সুচালো, ঠিক আছে। তো জিহ্বাতে দাঁতের ছাপ থাকে, এটা কিন্তু হাইড্রাস্টিস ওষুধের মধ্যেও আছে, হ্যাঁ। সেকেন্ড রিজন আমার হাইড্রাস্টিসটা মাথায় চলে আসছে। আমরা চেলিডোনিয়ামের জিহ্বাটা দেখছিলাম কিরকম পয়েন্টেড, তাই না? পয়েন্টেড টাং এরকম মনে দেখেছিলাম, এই যে হ্যাঁ পয়েন্টেড টাং, এটা হচ্ছে চেলিডোনিয়াম। ন্যারো টাং স্যার বলছিলেন। হ্যাঁ, ওইটাই আর কি, লম্বাটে ইয়া জিহ্বাটা। ল্যাবরেটরিতে যদি দেখেন এরকম পয়েন্টেড দেখতে পাবেন। ন্যারো টাং দিয়ে কোনো রুব্রিক্স নাই, ওইটা আপনি পয়েন্টেড টাং দেখবেন। আচ্ছা, তো জি স্যার। চায়নার জিহ্বাটা দেখে না, এখন চায়নার জিহ্বাটা কেমন? তো চায়নার জিহ্বাটা হচ্ছে ফ্লেভি। এটা অনেকটা ফ্লেভি জিহ্বার কথা বললে আমাদের কোন ওষুধের কথা আগে মনে হয়? ফ্লেভি টাং যদি দেখি, আমরা জানি এখানে মার্কসের সবচেয়ে বড় মেডিকেল, হ্যাঁ। তো হাইড্রাস্টিস আছে ফ্লেভির মধ্যে। আর আজকে যে ওষুধটা আমরা পড়তেছি সেটা হলো চায়না। এখানে যদিও চায়না উল্লেখ নাই, আমি প্রথমেই বলেছি যে এই বরল্যান্ড অনেক কিছুই এখানে বর্ণনা করেন, উনি আবার বলেনও, আমি যে চিত্রটা আপনাদের বলতেছি অনেক ম্যাথমেটিকাতে এইভাবে চিত্র উল্লেখ নাই। আসলে ওনার একটা ভাস্ট নলেজ ছিল, ওষুধ ছিল, মানে প্রচুর রোগী দেখতেন উনি, এবং তার নিজস্ব এক্সপিরিয়েন্স সেগুলো উল্লেখ করছে। আমার মনে হয় এই বোরল্যান্ডের এই বইগুলো থেকে রেপার্টরিতে অ্যাড একটু কম করা হয়েছে, হ্যাঁ। এটা যে কেউ করতে পারেন, আপনারা যদি অ্যাড করে ওই সিনথেসিস ওদের কাছে পাঠানো, ওরা দেখবে যে অ্যাড করে নেবে। তো বোরল্যান্ডের অনেক কিছুই অ্যাড করা নাই, যেরকম কার্বোবেস আমরা ওই দিন পড়েছিলাম যে কার্বোবেসের মধ্যেও গলস্টোন হয়, হ্যাঁ, কিন্তু আপনি রেপার্টরিতে দেখবেন গলস্টোনের মধ্যে কার্বোবেস নাই। যদি আমরা এমনি গলস্টোনে দেখি, গলস্টোনের মধ্যে দেখেন মার্কসেল আর্সেনিক বড় ওষুধ দেওয়া আছে। তো আজকে যে আমরা চায়না পড়তেছি, এই চায়না ওষুধেও গলস্টোনের মধ্যে ব্যবহার হয়, এই যে চায়না। আর কার্বোবেস দেখবেন ওইখানে নাই। আর আরেকটা আছে গলস্টোন, আরেকটা রুব্রিক দেখে যেখানে ব্যথা হয় গলস্টোনে, সেখানে দেখেন চায়না ফার্স্ট গ্রেডের মেডিসিন, সেখানেও দেখেন এই কার্বোবেস ওষুধটা
উল্লেখ নাই, কিন্তু উনি এটা কিন্তু বলেছেন যে কারো বেজের মধ্যে গল স্টোন হয়। তো এই যে আমরা যেটা বললাম আজকে চায়না রোগীদের মধ্যে টাংটা কি রকম থাকে, ফ্লেভি থাকে, টাংটা থাকে ফ্লেভি। তারপরে হচ্ছে টোনলেস, মানে জিহ্বার টান টান অবস্থা থাকে না, জিহ্বাটা যেন থলথলে, হ্যাঁ। রেদার পেল ইন কালার, দেখে মনে হয় জিহ্বাটা ফ্যাকাশে। এন্ড দে কমপ্লেন অফ এন ইন্টেন্সলি বিটার টেস্ট অর সল্টি টেস্ট। তো চায়না রোগীর জিহ্বা থলথলে, জিহ্বার টান টান অবস্থা নাই, জিহ্বা অনেকটাই ফ্যাকাশে, এবং এই ধরনের রোগী মুখে বলে যে মুখটা তিতা হয়ে থাকে বা মুখটা লবণাক্ত হয়ে থাকে। Not infrequently, you meet a patient who complains of a horrible slimy feeling in the mouth, and when that is present, they usually develop an intense antipathy to butter or greasy food of any kind. ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। প্রায়ই চায়না রোগীরা আপনাদের কাছে এসে বলবে তাদের মুখের মধ্যে একটা খুবই বাজে একটা অবস্থা, টেস্ট অনুভব করে, যে স্লাইমি ফিলিং, মুখের মধ্যে জানি বিজলা বিজলা, হ্যাঁ, পিচ্ছিল এরকম একটা ফিলিং, ঢেঁড়স খেলে যেরকম লাগবে আর কি, পিচ্ছিল পিচ্ছিল এরকম ফিলিং মুখের মধ্যে থাকে। অ্যান্ড when that is present, যখন তাদের মুখে এই ধরনের অনুভূতি থাকে, মুখটা একটা পিচ্ছিল পিচ্ছিল বিজল বিজল, হ্যাঁ, গ্রামের ভাষায় অনেক সময় মুখটা বিজলা বিজলা লাগে, তখন এই ধরনের রোগীর মধ্যে যখন তাদের মুখের মধ্যে এরকম পিচ্ছিল বিজল অনুভূতি আসে, তখন দেখা যায় চায়না রোগীরা কোনো ধরনের বাটার খেতে পছন্দ করে না, অথবা এরকম তৈলাক্ত গ্রিজের মতো কোনো খাবার, যে কোনো খাবার যেটা এরকম তৈলাক্ত, সেগুলা তারা তাদের এই ধরনের তৈলাক্ত খাবার বাটারের প্রতি তাদের বিতৃষ্ণা দেখা দেয়। তো এখন যে কথাগুলো বললাম, এটা একজনে বলেন তো, চায়না রোগীর জিহ্বা এবং এই যে এই প্যারাটা কে বলবেন? আলমগীর কবির বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ঠান্ডা ওয়ালাইকুম লাগছে, আসসালাম। বলার চেষ্টা করছি স্যার। হ্যাঁ, স্যার আপনি জিহ্বাটার ধরনটা বলেছিলেন যে থলথলে থাকে, হ্যাঁ, ফ্যাকাশে পেল আর কি, হ্যাঁ, মুখে তিতা বা লবণাক্ত স্বাদ থাকে তার সাথে, হ্যাঁ, আর মুখে মানে একটা পিছলা, মানে এই যে গ্রামের ভাষায় বিজলা বিজলা ভাব থাকবে। এইসব কারণে সে তৈলাক্ত খাবারের বিতৃষ্ণা থাকবে, মানে তৈলাক্ত খাবার খেতে চাবে না। জি আচ্ছা, স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেয়ার আর ভেরিয়াস ডিস্টারবেন্স অফ দ্য অ্যাপেটাইট, খাবারের অনেক ধরনের বিশৃঙ্খলা আমরা চায়না রোগীদের মধ্যে পাই, তাদের স্বাদের রুচির অনেক ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাই। সাম চায়না পেশেন্ট হ্যাভ হরিবল gnawing empty feeling and yet no real appetite for their food at all. কিছু কিছু চায়না রোগী আছে যে ক্ষুধায় পেটটা একদম ভেঙে যাচ্ছে, পেটটা একদম খালি হয়ে যাচ্ছে, পেটটা একদম খাইয়ে নিচ্ছে, কিন্তু তারপরেও খাবারের প্রতি তাদের সত্যিকার যে রুচি সেটা থাকে না। দে আর কোয়াইট ইনডিফারেন্ট অ্যাবাউট স্টার্টিং এ মিলস, কোন একটা খাওয়া মানে খেতে হবে এই ব্যাপারে তারা উদাসীন থাকে, মানে খাওয়ার প্রতি তাদের আগ্রহ থাকে না। বাট এটা ইন্টারেস্টিং, বাট দেয়ার অ্যাপেটাইট সিমস টু রিটার্ন ওয়ান্স দে বিগিন, কিন্তু যখনই তারা খাওয়াটা শুরু করলো তখনই তাদের মুখের রুচিটা ফিরে আসে। And they always get an increase of their flatulence and distension immediately after food. এবং খাওয়ার পরে তাদের মধ্যে যে ঘটনাটা সবসময় ঘটে সেটা হলো পেটে অনেক বেশি গ্যাস জমে, গ্যাস জমাটা বেড়ে যায় এবং পেটটা ফুলে যায়। উইথ দ্যাট ডিস্টেনশন দে বিগিন টু ইরাক্টেট, এই যে পেট ফাঁপার কারণে, পেট ফুলে যাওয়ার কারণে তখন তারা ঢেকুর দেওয়া শুরু করে। and this irritation may go on to definite vomiting, এই বমি, এই ইরাকটেশন হইতে হইতে তাদের একদম সুস্পষ্ট বমি হইতে পারে। দ্য বমিট বিং অফ সাওয়ার মিউকাস, যে বমিটা তারা করে সেটা দেখা যায় টক টক এবং শ্লেষ্মা মিশ্রিত, হুইচ মে বি বাইল স্টেন, সেখানে পিত্ত মিশ্রিত থাকতে পারে, অর কন্টেন্স ট্রেসেস অফ ব্লাড, অথবা বমির সাথে ওই রক্তের সিটাও থাকতে পারে। তাহলে তাদের রুচির মধ্যেও নানা ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাই। কিছু চায়না রোগী আছে যে তাদের প্রচন্ড ক্ষুধা লাগে, মারাত্মক ক্ষুধা লাগে, পেটটা যেন একদম খেয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে এরকম অবস্থা, কিন্তু তারপরে তাদের খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না।
কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যখনই তারা খাওয়ার প্রতি এই যে তাদের উদাসীন ভাব, খাওয়ার প্রতি রুচি থাকে না, যে খাবার খাবো, খাওয়া শুরু করব, কিন্তু যখনই খাওয়াটা শুরু করে খাওয়া, তখনই দেখা যায় তার রুচিটা পূর্ণ মাত্রায় ফিরে আসে, তখন তারা খেতে পারে। কিন্তু খাওয়ার পরেই যে জিনিসটা হয়, সাথে সাথে তাদের পেটে অনেক বেশি বায়ু জমে এবং পেটটা ফুলে যায়। তখন তারা ঢেকুর দেওয়া আরম্ভ করে এবং অনেক সময় ঢেকুর থেকেই তাদের সত্যিকার বমি শুরু হয়ে যায়। আমি যে বমিটা করে, বমির সাথে দেখা যায় এই তাদের এই যে অম্ল মিশ্রিত মিউকাস বের হয়, টক শ্লেষ্মা বের হয় এবং বাইল মিশ্রিত থাকে সেখানে, এবং অনেক সময় রক্তের রক্তের ছিটাও থাকতে পারে, রক্ত মিশ্রিতও থাকতে পারে। তো এই 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 ইয়াটা প্যারাটা কি বলবেন? আচ্ছা আমি বলে দিই। আজকে রেবেকা সুলতানা আছে। জি ম্যাডাম, ম্যাম বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, চায়নার রোগীতে রুচির নানান রকম সমস্যা দেখা দেয়, ক্ষুধার বিশৃঙ্খলা দেখা দেয়, প্রচন্ড ক্ষুধা বা খালি অনুভূতি থাকে, কিন্তু খাবারের প্রতি তেমন কোনো রুচি থাকে না। খাবার শুরুর ব্যাপারে অনীহা, তবে খাবার শুরুর সাথে আবার তার রুচি ফেরত আসে। খাওয়ার পরপরই তার গ্যাস বা ঢেকুর ইরাকটেশন এগুলো শুরু হয়। সেই ঢেকুরের সাথে টক শ্লেষ্মা মিশ্রিত পিত্ত বা রক্তের ছিটাযুক্ত বমিও হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। এতটুকু। আচ্ছা, চায়না তো মনে হয় বেশ বড়। আচ্ছা, many of these patients eat quite well. খুব মনোযোগ দিয়ে শোনো, অনেক রোগী অনেক বেশি খায়, taking a reasonably quantity of food, yet nearly all of them are emaciated. এই যে রোগীরা, চায়না রোগীরা ওই টিউবারকুলার দাঁতের মতো যে বেশ খায়, অনেকটাই খায় কে খাবার, কিন্তু তারপরে দেখা যায় রোগী কি emaciated, শুকনা। Not infrequently, you come across a case in which the patient suffered from flatulent dyspepsia, which is accompanied by passage of undigested food in mucus stool. প্রায়ই দেখতে পারবেন এই ধরনের রোগীরা এই যে পেটের হজমের সমস্যায় ভোগে, যেখানে পেটে অনেক বেশি গ্যাস জমে, কিন্তু রোগী পেটে গ্যাস হয়, সাথে অজীর্ণতায় ভোগে। এই ধরনের রোগীরা যে পায়খানা করে, দেখবেন সেই পায়খানার মধ্যে আনডাইজেস্টেড ফুড পার্টিকলস থাকে, যে খাবারটা খেয়েছে, যেভাবে খেয়েছে সেইভাবেই পায়খানার সাথে বের হয়, সেটা জীর্ণ হয় না, সেটা হজম হয় না। তো এই অবস্থায়, এই অবস্থাটা যদি আমরা দেখি, সেখানে চায়না আমরা বেশি করে মনে করব যে জিনিসই খায় সেই জিনিসই সেইভাবে পায়খানার সাথে বেড়ে যায়, সাথে মিউকাস থাকে। These cases give a definite history of night sweats, and in spite of good appetite, which is in fact frequently abnormally large, the patient are noticeably emaciated. তো এই ধরনের রোগী প্রায় দেখবেন তারা বলবে যে রাতের বেলা তাদের ঘাম হয়, তাদের অত্যাধিক রুচি থাকা সত্ত্বেও অনেক বেশি খায়, তারা অ্যাবনর্মালি খায়, বেশি খায়, কিন্তু তারপরেও এই রোগীরা ইমাসিয়েটেড। আসলে এই কিছু টিউবারকুলার পেশেন্ট আছে চায়নার, তাদের মধ্যে এই অবস্থা দেখা যায়। Associated with the digestive upset in China patient, you will almost always get a complaint of intense weariness and a general aching pain all over. They say they feel just as if they had done a great deal of hard physical labor and were completely tired out. তো চায়না রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা প্রায় থাকে, যে তাদের তো পেটের সমস্যা থাকেই, হজমের বিশৃঙ্খলা থাকে, এর সাথে দেখবেন রোগীরা সবসময় আপনাকে যে জিনিসটা কমপ্লেন করবে যে তাদের অত্যাধিক দুর্বলতা লাগে, খুব দুর্বল লাগে, খুবই দুর্বল লাগে, খুব দুর্বলতা থাকে। তার মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সারা শরীরে একটা অ্যাকিং পেইন, একটা ব্যথা অনুভব করে তারা। দে সে দে ফিল জাস্ট, তারা আপনাকে বলবে যে এমন তারা অনুভব করে যে এই মাত্র তারা কোনো একটা শক্ত মানে কঠিন পরিশ্রমের কাজ করে আসছে, কঠিন পরিশ্রম করার পরে যেরকম শরীরটা ব্যথা ব্যথা হয়ে যায়, খুব দুর্বল হয়ে পড়ে, এখন তারা সম্পূর্ণভাবে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছে। এই চায়না রোগীরা ঠিক ওই রকমই দুর্বল অনুভব করে, যেরকম মানুষ খুব কঠিন পরিশ্রম করার পরে একটু শরীরে ক্লান্তি অনুভব করে এবং শরীরে একটা ব্যথা অনুভব করে, ঠিক একই রকম চায়না রোগীদের এইরকম ব্যথা হয়, এরকম ক্লান্তি লাগে, মনে হয় যেন তারা খুব কঠিন একটা পরিশ্রম করে আসছে। ইন দ্য অ্যাটাক অফ acute abdominal pain, the abdomen becomes hyperesthetic on the surface to light
touch, and yet the pain is treated by firm pressure. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে চায়না রোগীদের অনেক সময় পেটের মধ্যে তীব্র ব্যথা হয়, পেট ব্যথা করে। সেক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে ওই টাচ সহ্য করতে হালকাভাবে আলতোভাবে যদি টাচ করেন তাদের পেটের সারফেসে, পেটের উপরিভাগে টাচ করলে তাদের খুবই যন্ত্রণা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়। কিন্তু রিলিভ বাই ফার্ম প্রেশার, খুব জোরে যদি প্রেশার দেন, চাপ দেন, তাহলে কিন্তু তার পেট ব্যথা কমে। These chronic dyspeptics are very liable to suffer from attacks of facial and definite dental neuralgia. চায়না রোগীদের এই যে পুরাতন পেটের বদ হজমের সমস্যা, এর সাথে প্রায়ই দেখা যায় এদের আরেকটা সমস্যায় তারা আক্রান্ত হয়, সেটা হলো তার মুখমণ্ডল অথবা দাঁতের নিউরালজিয়া, স্নায়ুশুল, ফেসিয়াল স্নায়ুশুল অথবা ডেন্টাল স্নায়ুশুল তাদের দেখা দেয়। ইট সিমস টু পিক আপ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, মনে হয় যেটা ওই যে ফেসিয়াল যে তাদের যে স্নায়ুশুলটা হয় সেটা মেইনলি আসলে ট্রাইজেমিনাল নার্ভের কারণে হয়। আমরা অনেকবার দেখিয়েছি যে ফেসিয়াল নিউরালজিয়ার মধ্যে যে মূলত এটা ট্রাইজেমিনাল নার্ভ। আমি দেখাই আপনাকে, যদি আমরা ফেসিয়াল নিউরালজিয়া বলি, দেখেন ফেসিয়াল নিউরালজিয়ার মধ্যে এই যে দেখেন, এই যে মানুষের মুখমণ্ডলে যে স্নায়ুশুল হয়, স্নায়ুর জনিত কারণে যে ব্যথা হয়, এটা মূলত এই ট্রাইজেমিনাল নার্ভের কারণে হয়। এই যে এটা একটা ক্রেনিয়াল নার্ভ, সেটা কানের উপরের দিক থেকে সেটা ব্রাঞ্চ আছে, এইভাবে তিনটা ব্রাঞ্চ তিন দিকে হয়ে যায়। এই পুরা এরিয়াটা জুড়েই তখন তাদের ব্যথা করে, গালের এই পাশটা যেন পুরাটাই এখানে ব্যথা শুরু হয়ে যায়। তো এটা এই ট্রাইজেমিনাল নার্ভ পুরাটা নিয়ে তার এই ব্যথাটা হয়। চায়না রোগীদের প্রায় দেখা যায় পেটের সমস্যার সাথে তার এই ফেসিয়াল নিউরালজিয়াটা থাকে, অথবা কোনো ডেন্টাল নিউরালজিয়া তার থাকে, দাঁত ব্যথা থাকে। তো দিস নিউরালজিয়া এগেইন আর ভেরি সেন্সিটিভ টাচ, এই যে এই নিউরালজিয়াটাও খুব সেন্সিটিভ টু এনি ড্রাফট অফ কোল্ড এয়ার, ঠান্ডা বাতাস এখানে লাগলে তাদের যন্ত্রণা আরো বেড়ে যায়। ভেরি সেন্সিটিভ টু লাইট টাচ, আলতো করে যে যদি ওইখানে একটা টাচ করে তাহলে খুব যন্ত্রণা বেড়ে যায়। ডেফিনেটলি হেল্প বাই ফার্ম স্টিরি প্রেশার, কিন্তু জোরে আপনি যদি চাপ দিয়ে ধরে থাকেন তাহলে কিন্তু তাদের আবার ব্যথা কমে যায়। চায়না রোগীর বৈশিষ্ট্য অল্প টাচ করলে বাড়ে, কিন্তু জোরে প্রেশার দিলে তার উপশম হয়। ঠান্ডা বাতাস পেলে, ঠান্ডা বাতাসের সংস্পর্শে তার নিউরালজিয়াটা বেড়ে যায়। আরেকটা জিনিসে তার নিউরালজিয়া কমে, সেটা হলো গরম প্রয়োগে। তাহলে দেখেন জোরে চাপ দিলে উপশম, গরম দিলে উপশম, এগুলো কিন্তু ম্যাকফসের মধ্যেও আছে, তাই না? কিন্তু ম্যাকফসের মধ্যে ওই যে হালকা টাচ করলে বেড়ে যায়, এই জিনিসটা নাই, যেটা চায়না ওষুধের মধ্যে আছে। All China patients give a history of absolute intolerance to any acid, sour food or sour drinks. চায়না রোগীরা কোনো ধরনের টক, অম্ল ধরনের খাবার এগুলা সহ্য করতে পারে না। কোনো টক খাবার বা টক কোনো পানীয় তারা সহ্য করতে পারে না। This immediately produce a feeling of acute abdominal discomfort. এটা তাদের পেটের মধ্যে তীব্রভাবে পেটের যন্ত্রণা আরো বাড়ায় দেয়। ইনক্রিজ অ্যাবডোমিনাল ডিস্টেন্স, পেট ফাঁপাটাও বেড়ে যায়, পেট ফুলে যায়। জেনারেল গার্গলিং ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে গড়গড় শব্দ হয় এবং তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়। ইন ডিলিং উইথ সায়ানাইড কোলাইটিস, চায়না রোগীদের তো কোলনের প্রদাহ আছে, চায়না রোগী কোলনের কোনো প্রদাহ রোগী যদি আপনি ডিল করেন, ইউ উইল ফাইন্ড দ্যাট, সেখানে আপনি দেখতে পাবেন যে দ্য পেশেন্ট কমপ্লেইন দ্যাট দে আর লায়েবল টু গেট অ্যান অ্যাটাক অফ ডায়রিয়া ইমিডিয়েটলি আফটার ফুড। যাদের কোলাইটিসের সমস্যা আছে তাদের মধ্যে আপনি এই লক্ষণটা পাবেন যে খাওয়ার সাথে সাথেই তাদের ডায়রিয়ার আক্রমণ হয়। হ্যাঁ, ডায়রিয়া থাকে, খাওয়ার পরে পরে ডায়রিয়া দেখা দেয় এবং দৌড়ায় বাথরুমে যাবে আর কি। ইন এডিশন দে গেট ভেরি ট্রাবলসাম নকটার্নাল ডায়রিয়া। এই ধরনের রোগীদের মধ্যে আরেকটা জিনিস পাবেন, তাদের খুবই যন্ত্রণাদায়ক রাত্রিকালীন, রাতের বেলায় তাদের এই উদরমায় দেখা দেয়। দ্য মোশন ইউজুয়ালি কনসিস্ট অফ মিউকাস স্টুল, তাদের যে পায়খানা যেটা হয় সেখানে শ্লেষ্মা মিশ্রিত থাকে, শ্লেষ্মা মিশ্রিত পায়খানা হয় উইথ এ কোয়ান্টিটি অফ আনডাইজেস্টেড মেটেরিয়াল। যে খাবারটা খাইছে সেই জিনিসটা হজম না হয়ে সেটা ওইভাবেই বের হয়ে যায় যেমনি খাইছিল। অ্যান্ড ইজ পাস টু দ্য অ্যাকম্পানিমেন্ট অফ লার্জ কোয়ান্টিটিস অফ ফ্ল্যাটাস, এবং একই সাথে এই যে ডায়রিয়ার সাথে পায়খানার সাথে তাদের প্রচুর পরিমাণে
অনেক বেশি পরিমাণে তাদের ফ্ল্যাটাস হয়, বায়ু বের হয়। তো পায়খানার সাথে মিউকাস মিশ্রিত থাকে, খাবার যেরকম খাইছিল সেটা জীর্ণ হয় না, হজম হয় না, সে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল তার পায়খানার সাথে থাকে এবং একই সাথে পায়খানার সাথে প্রচুর পরিমাণে তাদের বায়ু বের হয়। In the chronic sinus patient, there tends to be certain amount of enlargement of the liver, usually heart liver, and there is sometimes a certain amount of enlargement of the spleen. যারা এই পুরাতন চায়নার রোগী তাদের প্রায়ই লিভারটা বড় থাকে, ইনলাস্ট হয়ে থাকে এবং লিভারটা শক্ত হয়ে থাকে এবং একই সাথে চায়না রোগীদের স্প্লিন যেটা প্লিহা সেটাও বড় হয়ে যায়। It has been said that in many cases of gallstone associated with that type of flatulent dyspepsia, you can get immense relief. In fact, many homeopaths declare that you can get solution of the gallstone by the continued administration of sinus 6 over a length of time. তো অনেক ডাক্তারই বলে থাকেন যে গলস্টেশনের মধ্যে যেখানে যে ধরনের রোগীদের এরকম পেট ফাঁপা জনিত পেট ফাঁপার সাথে পেটের অজীর্ণতা থাকে, ওই ধরনের রোগী যারা গলস্টেশনে ভোগে সেখানে এই চায়না দিয়ে আপনি বিরাট একটা রিলিফ দিতে পারবেন রোগীদের মাঝে। এবং অনেক হোমিওপ্যাথি ডাক্তারাই বলে যে গলস্টোন সমস্যা এটা সমাধান করতে হয় পারে, সেক্ষেত্রে চায়না ওষুধটা 6 পাওয়ার লম্বা সময় ধরে রোগীকে খাওয়াতে হয়। দীর্ঘদিন যদি চায়না 6 রোগীদের মধ্যে খাওয়ান তাহলে এই গলস্টোন সমস্যা থেকে সে মুক্তি পাবে। তো এটা অনেক পুরাতন, অনেক আগের থেকে চায়নার ব্যবহার গলস্টোনের মধ্যে হয়ে আসছে। তবে রোগী থাকবে সবসময় তাদের এই যে ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া এই ধরনের রোগীদের মধ্যে থাকে। সেলেডিনাম ওষুধের মধ্যে আমরা পড়েছিলাম যে সেলেডিনাম কি করতে পারে, যে পিত্ত যে নালী আছে তার কনজেশন কমায় দেয়, ওটাকে একটু শিথিল করে, যার কারণে পাথর যদি ম্যানেজেবল সাইজে থাকে তাহলে সেটা বের করতে পারে। এই কিন্তু সেলিডিনামে ঠিক পাথর গলায় না বা ইয়ে করে না, কিন্তু চায়না এই কাজটা করতে পারে যে গলস্টোনের সমস্যার সমাধান করতে পারে। In this connection, it may be worthwhile to mention colocin. এই যে চায়নার রোগী আমরা পড়তেছি চায়নার লক্ষণ, এই ক্ষেত্রে আরেকটা ওষুধের কথা আমরা উল্লেখ করতে পারি যেটা গুরুত্বপূর্ণ। হোয়ার ইউ উইল হ্যাভ এ হেপাটিক কোলিক, যেখানে আপনার লিভারের সমস্যাজনিত কারণে শুল বেদনা দেখতে পাবেন, যেখানে কলোসিন কি করে, which has responded to colocin, you will very often find that cyana is your most useful follow-up after the immediate gallstone colic is over. অনেক সময় আমরা দেখতে পাই যে কোন একটা রোগীর পাথরজনিত কারণে বা লিভারের সমস্যাজনিত তাদের হয়তো শুল ব্যথা হয়েছে, সেখানে হয়তো রোগীকে দেখছেন জোরে চাপ দিয়ে ধরে থাকলে সে ভালো। তো এরকম ক্ষেত্রে অনেক সময় আমরা কলোসিন দিই, কলোসিন দিলে তার এই শুল ব্যথাটা কমে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কলোসিন দিয়ে ব্যথা কমার পরে পরবর্তীতে যে মেডিসিনটা কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে, ফলোয়েলে খুব উপকারী, সেটা হলো এর পরবর্তীতে চায়না ওষুধের ব্যবহার। তাহলে কলোসিন দিয়ে ব্যথা কমানোর পরে আপনি পরবর্তীতে চায়না যদি ব্যবহার করেন তাহলে দেখা যায় যে গলস্টোনের সমস্যাটা তার মানে মিটে যাবে, সমস্যার সমাধান হবে। তা কলোসিন দিয়ে গলস্টোন কোলিক আপনি কমাইতে পারবেন, পরবর্তীতে চায়না দিলে সেই রোগী ভালো হয়ে যাবে। If you just think about colocin for a moment, I'm sure that you will realize that the abdominal picture is very similar to that of the China. তো এই যে পেটের ব্যথার জন্য আমরা যেখানে কলোসিনদের কথা চিন্তা করি, এখানে আপনি একটা জিনিস দেখেন হিসেব করে যে দুইটা ওষুধের পেটের যে পিকচার, যে চিত্র, দুইটার মধ্যে অনেক বেশি মিল আছে। আমরা জানি চায়না একটা হলো কি যে টাচ করলে তার হালকা টাচে তার বাড়ে ঠিকই, কিন্তু চায়না রোগীদের যদি জোরে প্রেসার দেন, চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে চায়না রোগীর কিন্তু ব্যথা কমে যায়, যেটা আমরা কলোসিনদের রোগীদের মধ্যে পাই। কলোসিনদের রোগীর জোরে চাপ দিলে তার ব্যথা কমে যায়। ইট ইজ মোর এ স্প্যাজম অফ দ্য সার্কুলার ফাইবার কলোসিন। কলোসিনদের ক্ষেত্রে এই যে কোনো নালীর চারপাশের যে গোলাকার যে ফাইবার গুলা থাকে, সেটা এই ফাইবার গুলাতে কি হয়, আক্ষেপ হয়। অ্যান্ড মোর এ প্যারালাইটিক কন্ডিশন অ্যান্ড সাইনা। সাইনার মধ্যে যে জিনিসটা হয়, এখানে একটু প্যারালাইটিক অবস্থা থাকে, মানে সেটা প্যারালাইসিসের মধ্যে থাকে, মানে তার ক্রিয়াহীনতা আমরা দেখতে পাই।
উইথ দ্য রেজাল্ট দ্যাট ইন চায়না দেয়ার ইজ এ ফ্লাটুলেন্স, চায়না রোগীদের মধ্যে কি থাকে, পেট ফাঁপা থাকে এর কারণে। হোয়ার ইজ ইন কলোসিন দেয়ার ইজ এ ইরেগুলার স্প্যাজম, আর কলোসিন এর মধ্যে মানে অনিয়ন্ত্রিত স্প্যাজম থাকে, যার কারণে তাদের মধ্যে শুল বেদনা দেখা দেয়। ইন চায়না দেয়ার ইজ অ্যাগ্রাভেশন ফ্রম সাওয়ার ফুড, চায়নার মধ্যে আমরা দেখতে পাই যে টক জাতীয় খাবার খেলে তার বৃদ্ধি হয়। ইন কলোসিন ভেরি অফেন দ্য কোলিক্স ইজ ব্রট অন বাই টেকেন অ্যান আইসি কোল্ড ফুড, আর কলোসিনদের মধ্যে দেখতে পাই কেউ যদি একদম বরফ শীতল খাবার খায় তাহলে কলোসিনদের মধ্যে তাদের এই কলিক পেট ব্যথাটা দেখা দেয়। তাহলে চায়না টক খাবার খেয়ে থেকে সমস্যা দেখা দেয়, আর কলোসিনদের হয়েছে বরফ শীতল খাবার খাওয়া থেকে সমস্যা দেখা দেয়। বাট ইট মে অলসো প্রডিউস বাই সার্জ, তবে কলোসিনথেস টক জিনিস খাওয়ার থেকেও বাড়তে পারে, বিশেষ করে পার্টিকুলারলি কোল্ড সাওয়ার থেকে। সেটা যদি ঠান্ডা, এই টক খাবারটা যদি ঠান্ডা অবস্থায় যদি খায় তাহলে কলোসিনদের রোগীদের ওই টক খাবার থেকেও তাদের সমস্যা বাড়তে থাকে। কলোসিন এবং চায়না দুইটা ওষুধের মধ্যে মিল আছে। মিলের মধ্যে একটা হলো দুইটা ওষুধে পেটের মধ্যে চাপ দিয়ে থাকলে ভালো লাগে, তবে গলস্টোনে যখন তীব্র ব্যথা থাকে সেই সময় কলোসিন দিলে অনেক সময় দ্রুত ব্যথাটা কমে গেল, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি চায়না দিলে তার সমস্যার সমাধান হবে। তাহলে ফলোওয়েলের মধ্যে কলোসিনদের পরে চায়না একটা ভেরি গুড মেডিসিন। তো কলোসিনদের ওই যে সার্কুলার যে ফাইবার থাকে, ধরেন পিত্তনালীর চারপাশে যে গোলাকার যে মাংসপেশি বলিয়ে যে ফাইবার গুলা থাকে, ফাইবাস টিস্যু গুলা, সেগুলার আক্ষেপ হয়, আক্ষেপিক কারণে কলোসিনটার সমস্যাটা দেখা দেয়। আর চায়নার ক্ষেত্রে কিছু প্যারালাইটিক অবস্থা থাকে, যার কারণে ওইখানে অনেক বেশি গ্যাস জমে যায়। তো যাই হোক, তো চায়নার অ্যাগ্রাভেশন হয় সাওয়ার ফুড কারণে, আর কলোসিনদের অ্যাগ্রাভেশন হয় যদি কেউ আইসি কোল্ড ফুড খায় তাহলে কলোসিনদের বৃদ্ধি হয়। তবে কলোসিনদেরও ওই টক খাবারে বৃদ্ধি হইতে পারে, সেটা যদি বিশেষ করে সেটা যদি একটু ঠান্ডা হয়, ঠান্ডা। The two drugs have almost same modalities. দুইটা ওষুধের একই ধরনের হ্রাস বৃদ্ধি আছে। They both have definite relief from pressure. চায়না এবং কলোসিন দুইটা ওষুধে এই চাপ দিলে তার ব্যথার উপশম হয়। Definite amelioration from warm. দুইটা ওষুধের মধ্যে গরম প্রয়োগ করলে, উত্তাপ প্রয়োগ করলে উপশম হয়। Definite aggravation from cold. দুইটা ওষুধের ঠান্ডায় বৃদ্ধি হয়। So it is not surprising that China should very often take up the work where colicin has relieved the acute spasm. সেখানে সুতরাং এখানে সারপ্রাইজ হওয়ার কোনো বিষয় না যে কলোসিন দেওয়ার পরে তার যে আক্ষেপিক যে পেইনটা ছিল সেটা কমে যায় এবং পরবর্তীতে তার বাকি কাজগুলা সমাধান করে দেয় এই চায়না মেডিসিন। ইনসিডেন্টালি কলোসিন হ্যাজ এ ফেসিয়াল নিউরালজিয়া, ঘটনাক্রমে কলোসিন ওষুধের মধ্যে ওই চায়নার মতো ফেসিয়াল নিউরালজিয়া আছে। হ্যাঁ, আমরা যে বলছি যে চায়না রোগী যাদের পেট ফাঁপায় ভুগে, পেটের সমস্যা ভুগে, প্রায় তাদের দেখা যায় এই পেট ফাঁপাজনিত বদ হজমের সাথে তাদের ফেসিয়াল নিউরালজিয়া হয় অথবা ডেন্টাল নিউরালজিয়া হয়। তো ওই কলোসিনদেরও ওই ঘটনাক্রমে ওই ফেসিয়াল নিউরালজিয়া আছে, যেটা অনেকটাই চায়না ওষুধের মতো, which is almost identical with that of China. The modalities are practically the same. দুইটা ওষুধের হ্রাস বৃদ্ধি প্রায় একই ধরনের। Collagen neuralgia is not quite so sensitive to cold. তো collagen neuralgia অত বেশি ঠান্ডার প্রতি সংবেদনশীল না যতটা চায়না রোগীদের মধ্যে থাকে। Though it has the same relief from firm pressure. যদিও এই দুইটা ওষুধের মধ্যে জোরে চেপে ধরলে ব্যথার উপশম হয়। চায়না রোগী ঠান্ডার প্রতি অনেক বেশি সংবেদনশীল থাকে, কলোসিন অত বেশি থাকে না। ইট হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম ডিস্ট্রিবিউশন ওভার দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এই দুইটা ওষুধেরই ওই যে ট্রাইজেমিনাল নার্ভ যে বরাবর মুখের মধ্যে মানে তার মুখের মধ্যে যে অংশ ধরে বিস্তৃত ট্রাইজেমিনাল নার্ভ, সেই ডিস্ট্রিবিউশন বরাবরই ব্যথা হয়। এর আগে আপনাদের আমি ছবি দেখাইছি যে ট্রাইজেমিনাল নার্ভ কোন অংশের দ্বারা এটা ডিস্ট্রিবিউট হয়। যে কয়েকটা ব্রাঞ্চে এই চোখের উপর দিকে চলে গেছে, নাক গাল এখানে আছে, আপনি নিচে দেখেন এই বরাবর আসছে। তো এই বরাবরই তার নিউরালজিয়াটা দেখা দেয়। তো চায়না কলোসিনদের রোগী অত বেশি ঠান্ডার প্রতি সেন্সিটিভ না, চায়না একটু ঠান্ডার প্রতি সেন্সিটিভ বেশি। তবে দুইটা ওষুধই আপনার জোরে চাপ দিলে উপশম হয়। It has exactly the same distribution over the trigeminal nerve. It is therefore not surprising that
দিস ড্রাগ রান প্রিটি ক্লোজলি টুগেদার। সুতরাং এই জন্যই এটা খুব সারপ্রাইজের বিষয় না যে দুইটা ওষুধই খুব কাছাকাছি ভাবে, দুটো ওষুধের লক্ষণগুলো খুব কাছাকাছি, একটা জায়গায় আরেকটা ওষুধ অনেক সময় ব্যবহৃত হয়ে পড়ে। এই ছিল চায়না। আমি একটু লাস্টের দিকে একটু তাড়াতাড়ি করলাম কারণ 8টার মধ্যে আমাকে শেষ করতে হইতো, নাহলে আমি পুরো সময়টা আপনাদের ধরতাম আর আপনাদেরকে জিজ্ঞেস করতাম যে কে কতটুকু মনে রাখছেন, পড়ছেন। তো আপনারা বাসায় বসে একটু পড়বেন। চায়না মেডিসিনটা একটু ভালো একটা মেডিসিন। কালকে সবাই এটা নিয়ে ছোট্ট করে একটা নোট করে রেখে দিবেন, ঠিক আছে? আজকের মতো শেষ করি, সবাই ভালো থাকবেন।